আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সম্প্রতি আমেরিকা সফর করছেন এবং আজকে তার প্লেনে ওঠার কথা, 12 তারিখে ঢাকায় ফিরবেন। তো তিনি মিটিং করেছেন আমেরিকার বৃহস্পতিবার এবং শুক্রবার, এই 2 দিন তিনি অনেকগুলো মিটিং করেছেন। এর মধ্যে আবার বাংলাদেশে যে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, তার শপথ গ্রহণ অনুষ্ঠানেও ডক্টর খলিল উপস্থিত ছিলেন। এই মিটিং এর, এই সফরের ডিটেইলস আমার পাওয়ার কথা, কিছু আমি আগে আপনাদের পরশুদিন হিন্টস দিয়েছিলাম, কিন্তু আজকে আমি যত রাতই হোক আশা করি পাবো। আমি যতটুকু পেয়েছি সেটা নিয়ে আমি একটু কথা বলবো। যে এই মিটিং গুলোতে মূলত ডক্টর খলিলুর রহমান যে মিটিং এ যান, এখানে তাকে প্রচুর প্রশ্ন করা হয় এবং তিনি মোটামুটি এক ধরনের একজন আসামির কাঠগড়া যেভাবে দাঁড়ায় সেভাবেই তিনি এই প্রশ্ন উত্তরগুলো দেন। ট্রাম্প প্রশাসন ডক্টর ইউনূসের নানান কার্যকলাপে বিরক্ত। এখানে খেয়াল রাখবেন যে আমেরিকান যত স্বার্থ, আমেরিকা কিন্তু এই যে বাণিজ্য ঘাটতি কমানোর নামে আমাদের অতিরিক্ত দামে গম গছায় দিছে, এলএনজি যে নিয়ে দেশে হাহাকার চলতেছে, যে এলএনজি 900 টাকায় সিলিন্ডার পাওয়া যেত শেখ হাসিনার আমলে, এখন সেটা 3000 টাকায়ও পাওয়া যায় না। আপনি টাকা নিলেও সেটা পাবেন না। একটা ক্রাইসিস তৈরি হচ্ছে এবং এই ক্রাইসিসটা তৈরি হচ্ছে মূলত এই পিটার হাস যে কোম্পানিতে অ্যাডভাইজার হিসেবে কাজ করেন, সেই কোম্পানির জানুয়ারি থেকে এলএনজি সাপ্লাই করার কথা ছিল। শেখ হাসিনার সরকার এক একটা এলএনজি কিনতে $9 বা $10 দিয়ে, সেটা এখন 14+ মার্কিন ডলার দাম। তারপরেও এই জানুয়ারি থেকে দেওয়ার কথা ছিল, পিটার হাসের কোম্পানি সেটা সাপ্লাই দিতে পারেনি। সো দেশে এখন এলএনজির একটা ক্রাইসিস চলতেছে। ডক্টর খলিলের সাথে মানে আলোচনার এক পর্যায়ে ডক্টর খলিল বলেছেন যে আপনারা এই বিষয়গুলো সরাসরি ডক্টর ইউনূসকে কেন বলেন না। তো মার্কিন প্রশাসনের লোকজন বলেছে যে ডক্টর ইউনূসের সাথে কথা বলা যায় না, হি ডাজন্ট লিসেন টু এনিওয়ান। এবং ট্রাম্প প্রশাসনের লোকজন কিন্তু ডক্টর ইউনূসের সাথে খুব একটা কথা বলেন না। তো যে আলোচনাগুলো হয়েছে, প্রথমত একটা আলোচনা হয়েছে যে গাজায় আপনারা জানেন যে ট্রাম্প একটা প্রস্তাব করেছে যে একটা ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স সেখানে রিক্রুট করা হবে। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী যেমন বিভিন্ন দেশে যায়, কনফ্লিক্ট জোনে যায়, সেরকম ট্রাম্প একটা ফোর্স সেখানে ডিপ্লয় করার জন্য প্রপোজ করেছে। সেই ফোর্সটা কার আন্ডারে থাকবে, সেটা কি জাতিসংঘের আন্ডারে থাকবে নাকি সেটা মার্কিন প্রশাসনের আন্ডারে থাকবে, সেটা কিন্তু এখনো ডিসাইডেড না। সেই ফোর্সে পাকিস্তানকে যোগ দেওয়ার জন্য ট্রাম্প অনুরোধ করেছিল, তো বাংলাদেশকেও যোগ দেওয়ার জন্য বলেছে এবং পাকিস্তান বাংলাদেশকে অনেকখানি প্রভাবিত করেছে। সেই ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সে বাংলাদেশ সেনা সদস্যরা যাবেন। সেই ফোর্সের কাজ কি হবে? স্বভাবতই আইন শৃঙ্খলা রক্ষা কাজ হবে। গাজার যে পুনর্গঠন, সেখানে তারা হেল্প করবে। জনগণের জীবনযাপন স্বাভাবিক করার ব্যাপারে তারা হেল্প করবে। সেখানে যেসব সন্ত্রাসী গোষ্ঠীরা আছে তাদের নিরস্ত্রীকরণে কাজ করবে। একটু খোলামেলা ভাবে বললে হলো যে এই বাহিনীতে হামাসের বিরুদ্ধেও কাজ করবে বলে আমরা ধারণা করছি। যদিও এদের টার্মস অফ রেফারেন্স, কর্মপরিধি এগুলো এখনো সবই অস্পষ্ট, কিন্তু বাংলাদেশ সেখানে যাচ্ছে। সো বাংলাদেশের এই অংশগ্রহণ নিয়ে মুসলিম বিশ্বে কি প্রতিক্রিয়া হবে সেটা এখনো নিশ্চিত না। সুতরাং এই মুহূর্তে একটা বিতর্কিত পদক্ষেপ নিচ্ছে এবং সেখানে বাংলাদেশের পক্ষে ডক্টর খলিলকে এটা বলা হয়েছে। খলিল এটা এগ্রি করেছে যে বাংলাদেশ ফোর্স পাঠাবে। ডক্টর খলিলকে তিনি প্রথম দিন বৃহস্পতিবার মূলত ট্যারিফ কমানোর জন্য আলোচনা করছিলেন। তো মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই মুহূর্তে ট্যারিফ কমানোর সম্ভাবনা খুব কম, বাট দে টুক এ নোট অফ ইট। কিন্তু সেই সময় ডক্টর খলিলের হাতে একটা লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে, 5146 জনের একটা লিস্ট। এই বাঙালিরা বর্তমানে আমেরিকায় অবৈধভাবে অবস্থান করছে এবং এদের খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এই তালিকাটি ডক্টর খলিলের কাছে দেওয়া হয়েছে। ডক্টর খলিলের সাথে মূলত 12টি পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে একটা অংশ যে এই যে সেন্ট মার্টিন নিয়ে আমরা
অনেক কথা শুনেছি, সেন্ট মার্টিনের একটা অংশ যেটা আধা কিলোমিটারের চেয়ে একটু বেশি, সেইটা আমেরিকাকে ব্যবহারের জন্য দেয়া হবে। এবং আপনারা খেয়াল করেছেন যে সম্প্রতি আমাদের পরিবেশ উপদেষ্টা বলেছে সেন্ট মার্টিনের একটা অংশ থাকবে রেস্ট্রিক্টেড জোন, যেখানে সাধারণ মানুষ যেতে পারবে না। ধারণা করা হচ্ছে সেই অংশটাই আমেরিকানদের হাতে তুলে দেওয়া হবে। শুক্রবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনাটা হয়েছে সেটা হলো যে বাংলাদেশে যে নির্বাচনটা হবে 12ই ফেব্রুয়ারি, সেই নির্বাচনটা কি ফর্মে হবে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে প্রেস উইং এর সুবাদে কিংবা আমেরিকান যে বাংলাদেশ এম্বাসি আছে সেটার সুবাদে একটা প্রেস রিলিজ আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। যে প্রেস রিলিজে যে কন্টেন্ট গুলো আছে সেটা আমাদের এরশাদের স্বৈরাচারী প্রেস নোটের কথা মনে করিয়ে দেয়। ডক্টর খলিলের সাথে কি আলোচনা হয়েছে, তিনি কি কি ফেস করেছেন, তার অধিকাংশ বিষয়ের কোনো রিফ্লেকশন নাই, বরং মন গড়া তথ্যে ভরপুর ওই প্রেস রিলিজ। সো ওই প্রেস রিলিজকে আমরা অবিশ্বাস করতে পারি। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইনক্লুসিভ নির্বাচনের জন্য আবারও প্রেসার করা হয়েছে এবং এই যে নবনিযুক্ত রাষ্ট্রদূত উনি বাংলাদেশে পথে রওনা দিয়েছেন, হয়তো পৌঁছেও গেছেন কিংবা যাবেন। তিনি বাংলাদেশে এসে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিটিং করবেন। নির্বাচন হবে কিনা এটা নিয়ে এখনো অনিশ্চয়তা আছে এবং ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদও নিশ্চিত না নির্বাচন হবে কি হবে না। আমি যখন এই প্রশ্নের উত্তরটি জানতে চেয়েছি, আমাকে বলা হয়েছে নির্বাচন করার ব্যাপারে যেমন একটা প্রেশার আছে, আবার সবাইকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচন করার ব্যাপারেও একটা প্রেশার আছে। যদি এটাকে পার্সেন্টেজ করি তাহলে একটা পক্ষ চাইছে যে কোনো ভাবে নির্বাচন করে ফেলা হোক, এই পক্ষটা হয়তো 30%, আর 70% চাইছে যে একটা ইনক্লুসিভ নির্বাচন হোক। সেই অনিশ্চয়তার মধ্যে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে আসবেন এবং এছাড়াও আরো কিছু তৎপরতার কথা আমরা শুনছি যে যেহেতু ডক্টর ইউনূস ফেল করছে এই সরকার চালাতে এবং সে আওয়ামী লীগকে নিয়ে বা ইনক্লুসিভ নির্বাচন করতে চাইছে না, সুতরাং আন্তর্জাতিক একটা মহল এখন চাইছে ডক্টর ইউনূসকে সরিয়ে দিতে, এবং ডক্টর ইউনূস সরে গেলে কে প্রধান উপদেষ্টা হবে সেটা নিয়ে এখন বাংলাদেশে কাজ চলছে। কয়েকজনকে প্রধান উপদেষ্টা হবার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, তারা রাজি হয়নি। এখন একজন অনেক সিনিয়র একজন বুদ্ধিজীবী অর্থনীতিবিদ তার কথা শোনা যাচ্ছে, আর অনেকেই বলছেন যে ডক্টর খলিল প্রধান উপদেষ্টা হবেন। তো ডক্টর খলিল এই বিষয়টি নাকচ করে দিয়েছেন, তিনি হয়তো পুনর্গঠিত উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে থাকবেন এবং সেই উপদেষ্টা পরিষদে আরো কারা কারা থাকবেন সেগুলো নিয়েও বাংলাদেশে কাজ চলছে। তবে প্রধান উপদেষ্টা হয়তো অন্য কেউ হবে। ডক্টর হোসেইন জিল্লুরের নাম শোনা গিয়েছিল, কিন্তু ডক্টর হোসেইন জিল্লুরের ব্যাপারে কয়েকটি রাজনৈতিক দলের সুস্পষ্ট আপত্তি থাকায় তার নামটিও বাদ গেছে। সো এখন ডক্টর ইউনূস সরে গেলে কে প্রধান উপদেষ্টা হবে সেটি নিয়ে একদিকে যেমন তৎপরতা চলছে, আবার যে কোনো ভাবেই হোক একটা নির্বাচন করবার জন্য ডক্টর ইউনূসদের পক্ষ থেকে আরেকটা তৎপরতা চলতেছে। সেই অবস্থায় আমরা এখনো সেই অনিশ্চয়তায় দুলছি এবং আমাদের দেখতে হবে যে আলটিমেটলি কোন দিকে বাংলাদেশ যায়। এর মধ্যে আরেকটা ছোট্ট ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তিনি তার উত্তরবঙ্গে একটা সফরসূচি ঘোষণা করেছিলেন এবং মৌলানা ভাসানীর কবরে যেতে চেয়েছিলেন, রংপুরে আবু সাইদের কবর জিয়ারত করতে যেতে চেয়েছিলেন, এরকম তার কয়েকটা প্রোগ্রাম ছিল। কিন্তু নির্বাচন কমিশনের অনুরোধে তিনি এই কর্মসূচিটা প্রত্যাহার করেছেন। নির্বাচন কমিশন কেন তারেক রহমানকে এই সফর বাতিল করবার জন্য অনুরোধ করলো সেটি খোঁজ নিয়ে আমরা জানলাম যে একটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাছে লিখিত আপত্তি জানিয়েছে। তারা বলেছে যে তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে যেভাবে সরকারি প্রোটোকল দেয়া হচ্ছে সেটি নির্বাচনের লেভেল প্লেইং গ্রাউন্ড তৈরি করার ক্ষেত্রে অন্তরায়, এবং পুরা সরকারি মেকানিজম এসএসএফ সব তারেক রহমানকে সার্ভিস দিচ্ছে, এবং সেই রাজনৈতিক দলটি মনে করছে যে ইট ইজ নট ফেয়ার। তো তারা তাদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন
বিএনপি তারেক রহমানকে অনুরোধ করেছে এই সফর বাতিল করবার জন্য, এবং সারপ্রাইজিংলি তারেক রহমান তার সফর বাতিল করেছেন। সো এইটা নিয়েও বিএনপির ভেতরে কিন্তু এক ধরনের অসন্তোষ রয়েছে, এবং এটা যেহেতু নির্বাচনী সফর ছিল না, সেহেতু তারেক রহমান এই সফরে যেতে পারতেন বলে অনেকে মনে করেন। প্রিয় বন্ধুরা, রাজনীতি একদম মানে ক্লাইম্যাক্সের খুব কাছাকাছি চলে আসছে। সো লেটস ওয়েট অ্যান্ড সি, উই মে হ্যাভ সাম গুড নিউজ। নমস্কার, আমি তরুণ ঘোষ। 500% ট্যারিফের হুমকি, তারপরেতে চরমভাবে মিথ্যে কথা বলা, এরপরেতেও ভারতের কোনো নরণচরণ না হওয়ায়, নরেন্দ্র মোদীর কাছ থেকে কোনো রকম বার্তা না পাওয়ায় হতাশ আমেরিকা। নিজেই স্বীকার করলেন মালিকের দেশ যে নরেন্দ্র মোদী ফোন ধরেননি, বাণিজ্য চুক্তি বাতিল হতে চলেছে। আজও আমাদের খবরের কাগজে ফোনটা বেরিয়েছে, এই খবরটা বেরিয়েছে। এই হচ্ছে খবরটা, ফোন ধরেননি নরেন্দ্র মোদী, হাতছাড়া বাণিজ্য চুক্তি। বাণিজ্য চুক্তি তো ভারত করবে না, বলেই দিয়েছি, ভারতবর্ষ বাণিজ্য চুক্তি করবে না। আপনাদের কি এলো কি গেলো কিছু যায় আসে না। এই যে হুমকি ধমকি যতক্ষণ দিচ্ছে, এই যে খৈল্লুরকে ডেকে এত পজিটিভ বার্তা ফার্তা দিচ্ছে, মালিকের দেশের তো নাটকের তো অন্ত নেই। এই নাটক তো আমরা প্রচুর দেখেছি। তাই যতক্ষণ না বাংলাদেশ এর ব্যাপারে, যতক্ষণ না একদম পাকাপাকি সিদ্ধান্ত হচ্ছে, যেটা আমি শুরু থেকে বলে আসছি, বাংলাদেশ থেকে পুরোপুরি পা না ওঠালে পরে বাণিজ্য চুক্তি হবে না, সেটাও ভারতবর্ষ পরিষ্কার করে দিয়েছে। আজকে ভারতবর্ষের এই ব্যাপারে রিয়াকশন পাওয়া গেছে। ভারতবর্ষ কি বলছে আমি খবরটা পড়ছি, খবরটা খুব ইন্টারেস্টিং। মালিকের দেশ কিরম ভাবে ভেঙে পড়েছে সেইটা একবার দেখুন। আসলে খাবার না পেলে পরে সবার তো পেটের জ্বালা আছে না। খাবার না পেলে আপনি টাকা ডলার চিবিয়ে খাবেন, না পাউন্ড চিবিয়ে খাবেন, না ইউরো চিবিয়ে খাবেন, না আমি টাকা চিবিয়ে খাবো। আসলে হচ্ছে খাবার, খাবার না পেয়ে এখন মালিকের দেশ খুব বিপদে পড়ে গেছে। তাই লেখা হচ্ছে ফোন করেননি মোদি, তার মানে যেটা উনি বলেছেন, স্যার মে আই মিট ইউ, না কি একটা বলেছিলেন, হাতছাড়া বাণিজ্য চুক্তি। ভারত আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যে এবার আমেরিকার বাণিজ্য সচিব হার্ওয়ার্ড লুটনিক দাবি করলেন, ভারত একাধিকবার আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি সইয়ে সুযোগ হাতছাড়া করেছে, কারণ গত বছর সবকিছু সাজিয়ে ফেলার পরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কোনো ফোন করেননি এখনো পর্যন্ত। এখনো পর্যন্ত মানে কি, এই যে লাস্ট উনি বললেন যে নরেন্দ্র মোদী আমায় ফোন করেছিলেন দেখা করার জন্য, এ হয়েছে, সেটা প্রকাশ হয়ে গেল। গত সপ্তাহে এই নিয়ে ট্রাম্প প্রশাসন তৃতীয়বার নরেন্দ্র মোদীকে অস্বস্তিতে ফেলেছেন। প্রথমে ট্রাম্প বলেছিলেন দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর মোদী তাকে স্যার বলে অনুরোধ করে তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তারপরে ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের মতো দেশের উপরে 500% শুল্ক চাপানোর বিলে সিলমোহর দিয়েছেন। ট্রাম্প গত আগস্ট থেকেই ভারতের উপরে 50% শুল্ক জরিমানা চাপিয়ে রেখে দিয়েছে। এবার ট্রাম্পের বাণিজ্য সচিব দাবি করলেন, ভারত বাণিজ্য চুক্তির সুযোগ হাতছাড়া করেছে। কত লস হয়ে গেল ভারতের। লুটনিকের দাবি, ভারতকে বলেছিলাম মোদীকে ফোন করতে, প্রেসিডেন্ট ট্রাম্পকে, ওরা স্বচ্ছন্দ ছিল না, তাই মোদী ফোন করেননি। কারণ পরিষ্কার হয়ে গেল মোদী ফোন করেননি। একদিন এই নিয়ে নয়াদিল্লি মুখ খোলেননি। আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানিয়েছেন, আমেরিকার বাণিজ্য সচিব যেভাবে ঘটনার বর্ণনা করেছেন সঠিক নয়। 2025 সালে ভারত ও আমেরিকার রাষ্ট্রপ্রধানদের মধ্যে 8 বার কথা হয়েছে ট্রাম্পের 500% শুল্ক চাপানোর বিল নিয়ে। তিনি বলেছেন, নয়াদিল্লি এ বিষয়ে অবহিত আছে।
পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। তবে যতই শুল্ক চাপানো হোক, ভারত মাথা নত করবে না। ভারত যে এখনো বাণিজ্য চুক্তি চাইছে, তা স্পষ্ট করেছেন রণধীর। মোদীকে স্যার বলে দেখা করে কথার যে অনুরোধ করেছিলেন, তা সত্য কিনা এ জানতে চাইলে দুজন বলেন যে দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, এখানে স্যার টেকে না। কূটনৈতিক প্রথা মেনে সম্মানের সঙ্গে একে অপরকে সম্বোধন করেন। কংগ্রেসের প্রধান মুখপাত্র এবার এবার সমালোচনা, ভারতবর্ষের সমালোচনা বিরোধী দলগুলো শুনুন। কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম নরেশের প্রশ্ন, এটাকে প্রথম হচ্ছে পচা খালে ডোবানো উচিত এই জয়রাম নরেশকে। তো বলছেন তিনি, জয়রাম নরেশ, মোদি ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব, হাগ বা খোলাখুলি সমাজ মাধ্যমে ট্রাম্পের প্রশস্তি করে পোস্ট করে কি লাভ হলো? তার কটাক্ষ, হাগ না রাহা পোস্ট না রাহা, ক্যা সে ক্যা হো গয়া, গয়া বেওফা তেরা দোস্তি মে। ওই যে একটা গান ছিল না, ক্যা সে ক্যা হো গয়া, হ্যাঁ, ওই গানটার নকল করেছেন। বিদেশ মন্ত্রক সূত্রের ব্যাখ্যা, গত জুনে মোদির সঙ্গে ট্রাম্পের ফোনে কথা হয়েছিল। ট্রাম্প পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা নিয়ে সমবেদনা জানিয়েছিলেন। গত ডিসেম্বরও দুজনের মধ্যে কথা হয়েছে, তবে তারপরে দুজনের মধ্যে আর কোনো রকম কথাবার্তা ফোনে হয়নি। ট্রাম্প ফোন করেছিলেন, কিন্তু মোদি সেটা নয়, আমাদের প্রধানমন্ত্রী সেটা ধরেননি। তবে সরকারিভাবে সূত্র জানিয়ে দিয়েছে, আগস্টে বিদেশ সংবাদ মাধ্যমেই খবর প্রকাশিত হয়েছিল যে ট্রাম্প 4বার মোদিকে ফোন করে কথা বলতে চেয়েও পাননি। সে সময় ট্রাম্প বারবার সমাজ মাধ্যমকে সাক্ষাৎকারে দাবি করেছিলেন তিনি নয়াদিল্লিকে ফোন করে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছেন। বস্তুত অপারেশন সিঁদুরে সংঘর্ষ বিরতি ট্রাম্পের প্রথম ঘোষণা করেন, ফলে মোদী সরকারকে অস্বস্তিতে পড়তে হয়। মোদী সরকার সংসদে দাবি করেছিল কোনো ফোন আসেনি। এরপরে মোদী ট্রাম্পের সঙ্গে কোনো আন্তর্জাতিক মঞ্চে একসঙ্গে দেখা যায়নি। আমেরিকার বাণিজ্য সচিব বলেছেন, ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি খুব কাছাকাছি চলে এসেছিল, কিন্তু নয়াদিল্লি সুযোগ হাতছাড়া করে। ব্রিটেনের সঙ্গে বাণিজ্য চুক্তি করে ফেলে, তারপরেও ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়। কূটনৈতিক সূত্রের খবর, গত মে মাসে যখন আমেরিকা ব্রিটেনের বাণিজ্য চুক্তি হচ্ছে, সে সময় ভারত পেহেলগাম নিয়ে ব্যস্ত। এরপরে ট্রাম্প ভারতের উপরে আগস্ট থেকে চড়া শুল্ক ঘোষণা করে দেন, রাশিয়া থেকে তেল কেনার জন্য জরিমানা চাপান। এই যে খবরটা করা হয়েছে, এতে কি হলো? আমি বলেছিলাম না, নিজেদেরই মুখ পুড়বে। যতই এই সমস্ত করবে, মালিকের দেশের মালিকেরই এখন মুখ পুড়বে। আমি এখন দেশের নাম বলি না, কখন আটকে দেবে বলা যায় না। ইউটিউব তো এখন মালিকদের দেশের, তাই এখন আমি মালিক বলে সম্বোধন করি। মালিক ঠিক আছে তো সব ঠিক আছে, মালিকের এখন কিন্তু মুখে রক্ত লেগে গেছে, বাঘের মুখে রক্ত লেগে গেছে। মালিক কিন্তু এখন এই যে এখন ভেনেজুয়েলা দখলের পর যে কিছু করে দেখাতে হবে। এই যে আগামী মিডটার্ম নির্বাচনে তাকে কিছু করে না দেখাতে পারলে তিনি সোজা গেটের দিকে রওনা হয়ে যাবেন। তার জন্য উনি এখন ভেনেজুয়েলার উপরে তো অ্যাটাক করেছেন, অ্যাটাক করে তুলে এনেছেন। এইবারেতে ওনার নজর পড়েছে গ্রিনল্যান্ড, তার সঙ্গে শাসিয়েছেন কিউবা এবং ব্রাজিলকে। আর এদিকে ইরানে তো ডেল্টা ফোর্সকে চাপিয়ে দিয়েছেন। ইরানে বুটস অন গ্রাউন্ড হবেই। এখন সিআইএ চাইছে, আমেরিকা চাইছে যে উত্তেজনার পারদটা আটটু চড়ুক, উত্তেজনার পারদটা আটটু চড়ুক। যখনই পারদটা একেবারে বিস্ফোরণের জায়গায় যাবে, তখনই ডেল্টা ফোর্স নামবে। এদিকে আয়াতুল্লাহ খামেনেইয়ের কোনো রকম পাত্তা পাওয়া যাচ্ছে না। তিনি ইরাকের দিকে চলে গেছেন, সেখানেই কিন্তু ঘাঁটি গেড়ে নিয়েছে মানে আমেরিকান ডেল্টা ফোর্স। ফলে এইখানে ইরাকে একটা অশান্তি শুরু হবে। এদিকে ইরাকে যখন অশান্তি শুরু হবে, এখন চীন করছে কি, চীন এখন তাতাচ্ছে নর্থ আমেরিকা, দক্ষিণ কোরিয়াকে, নর্থ কোরিয়াকে, কিম জং উনকে। কারণ আমি বলেছিলাম, প্রথম যদি মিসাইলটা যদি কোথাও গিয়ে পড়ে মালিকের দেশে, তার রাজধানীতে, তাহলে সেটা কিম জং উনের হবে। কিম জং উনকে দিয়ে কাজে লাগাবে।
আর এদিকে সব টার্গেট হচ্ছে গিয়ে চীনের ভিয়েতনাম। ওখানে মালিকের দেশের প্রচুর মানে বিনিয়োগ রয়েছে। তুমি যখন আমার বিনিয়োগ ধ্বংস করেছো, তাইওয়ানেও যেমন বিনিয়োগ রয়েছে, ভিয়েতনামেও বিনিয়োগ রয়েছে। যদিও ভিয়েতনামে একবার প্রচুর মার খেয়েছিল চীন, কিন্তু সেই চীন আর এই চীনের মধ্যে অনেক তফাৎ আছে। এবারে চীন হয়তো ভিয়েতনামের ওপরে আগে চড়া হবে, তারপরে তাইওয়ানের ওপরে চড়া হবে। মালিকের জীবন কিন্তু ওষ্ঠাগত হয়ে যাবে, এটা কিন্তু আমি আগাম ভবিষ্যৎবাণী করে দিলাম। আপনারা সব মিলিয়ে নেবেন, আমার আর কিছু বলার নেই। তবে এটা একেবারে মানে মালিককে কেউ বিশ্বাস করছে না, যতই খলিলুর রহমানকে ডেকে পাঠাক। কারণ এরপরে কি হয়েছে আমি খবর পাইনি, তাই পরবর্তী খবর আমি দিতে পারলাম না। মালিকের সঙ্গে কি কথা হয়েছে, মালিকের দেশের প্রতিনিধিদের সঙ্গে কি কথা হয়েছে খলিলুরের, সেইটা আমি আজকালের মধ্যে জেনে যাব। যারা আমাকে খবরটা দেন তারা এখনো পর্যন্ত সময় করে উঠতে পারেননি, তাদের সঙ্গে আমার যোগাযোগ হয়নি, ফলে আমি খবর পাইনি, তাই আমি খবর দিতে পারলাম না। কিন্তু এটা ঠিক, যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ থেকে পুরোপুরি মালিক পা তুলে নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত মালিককে ভরসা ভারতবর্ষ করবে না। মালিক সে যতই মানে যতই হুমকি দিক, যতই মানে অস্বস্তিতে ফেলার চেষ্টা করুন, মোদিজি একদম নটনচরণ গাভাস্করের মতো ক্রিজে টিকে আছেন। যে বলই আসুন না কেন উনি ঠুক করে খেলে দিচ্ছেন সময় মতো। যখন ছক্কা মারার সেহবাগের মতো, তখন পরের পর বল 6 মারবে, পরের পর বল 6 মারবে, তখন কিন্তু মালিকের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। কুল রাখি না মান রাখি, এই অবস্থা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।